শুরু করতে চলেছি অচেনা সংসার গল্পের পর্ব এক। বিকেলের আলোটা তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। শহরের ব্যস্ত রাস্তাগুলো এখনো মানুষের কোলাহলে ভরা, কিন্তু শাহিরের অফিসের কেবিনটা যেন সবসময়ের মতনই নিস্তব্ধ। বড় কাছের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে সে। দূরের বিল্ডিংগুলোর ওপর পড়া সূর্যের শেষ আলোটা যেন অদ্ভুত এক শান্ত ক্লান্তি ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। শাহির রহমান শহরের নামকরা একটি প্রতিষ্ঠানের তরুণ ম্যানেজার, বয়স ৩০-এর কাছাকাছি, গম্ভীর পরিমিত ভাষী আর নিজের কাজের প্রতি ভীষণ মনোযোগী। অফিসে সবাই তাকে সম্মান করে, আবার একটু ভয়ও পায়, কারণ সে অকারণে কথা বলে না, হাসে না এবং নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কমই কাউকে জানায়। আজও প্রতিদিনের মতো সে কাজ শেষ করে ফাইলগুলো গুছিয়ে রাখছিল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। শাহির একটু ভ্রু কুঁচকালো। তার মা সাধারণত অফিস টাইমে ফোন করে না। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মায়ের পরিচিত কণ্ঠ ভেসে এলো। কোথায় আছিস বাবা? অফিসে আছি মা। কেন? মায়ের গলায় আজ একটু অদ্ভুত উচ্ছ্বাস। আজ তাড়াতাড়ি বাসায় আসিস, একটা জরুরি কথা আছে। সাহিল অবাক হলো। জরুরি কথা? কি হয়েছে? বাসায় এসে শুনবি। এই বলে মা ফোন কেটে দিলেন। ফোনটা নামিয়ে রেখে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল শাহির। তার মা এমন রহস্য করে কথা বলেন না সাধারণত। তার মনে অদ্ভুত একটা অস্বস্তি তৈরি হলো, কিন্তু সে বিষয়টা মাথা থেকে সরিয়ে আবার কাজে মন দিল। রাত ৮টার দিকে বাসায় ফিরল শাহির। তাদের বাসাটা শহরের এক শান্ত এলাকায়, ২ তলা বাড়ি, নিচতলায় ভাড়া, ওপরে তারা থাকে। ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছে সে। গেট খুলে ভেতরে ঢুকতে সে লক্ষ্য করলো ডাইনিং রুমে আলো জ্বলছে। ভেতর থেকে মায়ের হাসির শব্দ আসছে। জুতো খুলে ভেতরে ঢুকতে মা তাকে দেখে উঠে দাঁড়ালেন। এই যে আমার ছেলে এসেছে। মায়ের মুখে এত উচ্ছ্বাস থেকে শাহির একটু অবাক হলো। কি হয়েছে মা? মা তাকে সোফায় বসতে বললেন। আগে বস, তারপর বলছি। শাহির বসতেই মা তার সামনে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। ক্লান্ত লাগছে না? না। এখন বলো কি ব্যাপার? মা একটু রহস্যময় হাসি দিয়ে বললেন, আজকে খুব ভালো একটা খবর আছে। শাহিদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি খবর? মা ধীরে ধীরে বললেন, আমরা তোর বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছি। মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। শাহির কয়েক সেকেন্ড চুপ করে মায়ের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, কি বললে? মা খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেছি তোর বিয়ে ঠিক করেছি। শাহির হালকা বিরক্ত হয়ে বলল, মা এসব নিয়ে তো আমি আগে থেকেই বলেছি, এখন বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই তো সবসময় এটাই বলিস। কিন্তু বাবা, মানুষের জীবনে একটা সময় আসে যখন সংসার করা দরকার, কিন্তু আমার এখনো সে সময় আসেনি। তো ৩০ বছর হতে চলেছে আর তুই বলছিস এই সময় আসেনি, তাহলে কখন আসবে শুনি? সায়র কিছু বলল না। মা আবার একটু নরম গলায় বলল, জানিস, মেয়েটা খুব ভালো, খুবই শান্ত ভদ্র একটা মেয়ে। কে? আমাদের গ্রামের পরিচিত একটা পরিবারের মেয়ে। শাহিদ এবার স্পষ্ট বিরক্ত হলো। গ্রামের মেয়ে? হ্যাঁ, নাম মায়া। শাহিদ সোফায় হেলান দিয়ে বসলো। মা, তুমি জানো আমি কেমন জীবনযাপন করি। শহরের মেয়ে হলে হয়তো মানিয়ে নিতে পারতাম, কিন্তু গ্রামের একটা মেয়ে। মা মাঝখানে থামিয়ে দিল। গ্রামের মেয়ে মানে কি খারাপ? শাহিদ চুপ করে গেল। মা একটু কষ্টের হাসি দিল, তারপর উদাস মনে বলতে লাগলেন, তোর বাবা বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। তিনি সব সময় চাইতেন তোর বিয়ে আমাদের গ্রামের কোন ভদ্র পরিবারের মেয়ের সাথে হোক। বাবার কথা শুনে শাহিরের মুখটা নরম হয়ে গেল। তার বাবা মারা গেছেন ৫ বছর আগে। সেই থেকে সে তার মা একসাথে থাকে। মা আবার বললেন, মেয়েটা খুবই সরল, খুবই মায়াবী একটা মেয়ে। সে এক বিরক্ত ভাবে বলল, সরল মানে? খুব বেশি পড়াশোনা করেনি নিশ্চয়ই। কলেজ পর্যন্ত পড়েছে। আর তারপর আর পড়েনি। শাহিদ ঠান্ডা গলায় বলল, মানে একদম সাধারণ একটা মেয়ে। মা এবার একটু কঠিন স্বরে বলল, সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা থাকে, এটা তুই কখনোই বুঝিস না। টয়লেট রুমে হঠাৎ নীরবতা ভেঙে এলো। নীরব কিছুক্ষণ পর মা আবার বললেন, তুমি একবার মেয়েটাকে দেখে আয়, তারপর না হয় সিদ্ধান্ত নিস। স্যার একটা দীর্ঘশ্বাস ফেলল। কখন?
শাহিরকে রাজি হতে দেখে মায়ের মুখে হাসি ফুটে উঠল। হাসি মুখে বললেন, এই তো সামনের শুক্রবার। শাহির ভ্রু কুঁচকে বলল, এত তাড়াতাড়ি? সব কথা মোটামুটি ঠিক হয়ে গেছে। শাহির অবাক হয়ে তাকালো। মানে? মা একটু লজ্জা পেলেন বটে শাহিরের প্রশ্নে। লজ্জিত ভাবে বলল, আমি আসলে ওদের কথা দিয়েছিলাম। শাহির মাথায় হাত দিয়ে অসহায় কণ্ঠে বলল, মা। মা তার হাতটা ধরে ফেললেন, বললেন, একবার শুধু দেখে আয় না বাবা। যদি একবারের পছন্দ না হয় তাহলে আমি আর জোর করবো না। শাহির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আচ্ছা ঠিক আছে, দেখবো। মায়ের মুখটা এবার আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সেই দিন রাতটা শাহিরের খুব অদ্ভুত ভাবে কাটলো। নিজের ঘরের জানলার পাশে দাঁড়িয়ে সে অনেকক্ষণ বাইরে তাকিয়েছিল। তার মাথায় তখন শুধু একটাই কথা ঘুরছিল, গ্রামের মেয়ে মায়া। সে কখনোই ভাবেনি তার জীবন এভাবে হঠাৎ মোড় নেবে। অন্যদিকে অনেক দূরে এক গ্রামে তখন এক মেয়ে জানলার পাশে বসে আছে। তার নাম মায়া। চাঁদের আলোয় ভিজে থাকা উঠোনটার দিকে তাকিয়ে আছে সে। আজ দুপুরে তার মা এসে বলেছিলেন, তোর বিয়ে ঠিক হয়েছে। মায়ের বুকটা কেঁপে উঠছিল সাথে সাথে। সে নিচু কণ্ঠে জিজ্ঞেস করে, কার সাথে? শহরের এক ছেলের সাথে। মায়া চুপ করে গিয়েছিল। তার চোখে ভয়, লজ্জা আর অদ্ভুত এক অজানা ভবিষ্যতের ছবি ভেসে উঠেছিল। সে ধীরে আকাশের দিকে তাকায় আর মনে মনে শুধু একটাই কথা বলে, আল্লাহ, আমার নতুন জীবনটা যেন ভালো হয়। এভাবে শুরু হয় দুই সম্পূর্ণ ভিন্ন জগতের দুই মানুষের গল্প। একজন শহরের গম্ভীর মানুষ আর একজন গ্রামের সরল মেয়ে, যারা এখনো একে অপরকে চেনে না, কিন্তু খুব শীঘ্রই তাদের জীবন এক শুধুই বাধা পড়তে চলেছে। ভোরের আলো যখন তখন পুরোপুরি ফোটেনি। আকাশটা হালকা নীলাজ, তার মাঝে কোথাও কোথাও মেঘের পাতলা রেখা। গ্রামের ভোর সবসময় যেন একটু অন্যরকম। শহরের মতো গাড়ির শব্দ নেই, নেই কোলাহল। শুধু দূরের মসজিদ থেকে ভেসে আসা আজানের সুর আর গাছের ডালে বসে থাকা পাখিদের কিচিরমিচির। এই নীরব শান্ত গ্রামের নাম শাঙ্গিলডাঙ্গা। চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে সরু মাটির রাস্তা। রাস্তার দুপাশে বাঁশঝাড়, নারকেলের গাছ আর ছোট ছোট টিনের ঘর। এই গ্রামে থাকে মায়া। মায়ার ঘরটা খুব বেশি বড় নয়, টিনের চাল, মাটির দেওয়াল, সামনে ছোট্ট একটা উঠোন। উঠোনের এক কোণে তুলসী গাছ, আরেক কোণে একটু কুয়া। ভোরের আলো ফুটতে ঘুম ভাঙে মায়ের। আজও ঠিক তেমনই চোখ মেলে কিছুক্ষণ চুপচাপ ছাদের দিকে তাকিয়ে রইল সে। তারপর ধীরে ধীরে উঠে বসলো। ঘরের ভেতরটা তখনো আধো অন্ধকার। পাশের খাটে তার ছোট্ট বোন রূপা গভীর ঘুমে। মায়ের ধীরে পায়ে নামলো মাটিতে, যেন কারোর ঘুম না ভাঙে। তারপর দরজাটা আস্তে করে খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরের বাতাসটা ঠান্ডা আর সতেজ। মায়া গম্ভীর করে একটা শ্বাস নিল। ভোরের এই সময়টা তার খুবই প্রিয়। সেই সময়টা পুরো গ্রামটা যেন একবার নিজের মতন শান্ত হয়ে থাকে। সে ধীরে ধীরে উঠোনে গিয়ে দাঁড়ালো। তার মা তখন রান্নাঘরে মাটির চুলায় আগুন ধরাচ্ছে। মাকে দেখে মায়া হালকা হাসলো। মা, এত সকালে উঠে গেছো যে? মা তার দিকে তাকিয়ে বলল, তুইও তো উঠে গেছিস। মা একটু হালকা লজ্জা পেয়ে এলো বোধহয়, মিনমিন করে বলল, আসলে আমার ঘুম ভেঙে গেছে। মা মৃদু হেসে বললেন, যা আগে মুখ ধুয়ে আয়, তারপর আমাকে নাস্তার কাজে সাহায্য কর একটু। মায়া মাথা নেড়ে চলে গেল। কুয়োর কাছে গিয়ে মুখে পানি দিল। ঠান্ডা পানি ছুঁয়ে তার চোখটা পুরোপুরি খুলে গেল। মায়া দেখতে খুবই বেশি সাজানো গোছালো সুন্দরী নয়, কিন্তু তার মুখে একটা অদ্ভুত কোমলতা আছে। বড় বড় শান্ত চোখ, গায়ের রং উজ্জ্বল না, তবে মেয়েরা আর হাসলে গালে ছোট্ট টোন পড়ে। সেই সরলতায় যেন তাকে সবার থেকে আলাদা করে দেবো। মুখ ধুয়ে এসে মায়ের রান্নাঘরে মাকে সাহায্য করতে লাগলো। তাকে তাদের সংসার খুব বড় নয়। মায়ার বাবা আব্দুল কাদের একজন স্কুল শিক্ষক, গ্রামের একটি প্রাইমারি স্কুলে পড়ান। খুবই সৎ ও সাদাসিধে একজন মানুষ। মায়ের মা হালিমা বেগম তাদের পুরো সংসার সামলায়। মায়ের দুই বোন, মায়া আর তার ছোট বোন রূপা, এই নিয়ে তাদের ছোট্ট একটা সংসার। কিন্তু এই সংসারের মাঝে মায়ের পৃথিবী। সকালের আজ শেষ হতে হতে সূর্যের অনেকটা উপরে উঠে গেল। মায়া উঠোন ঝাড়ু দিচ্ছিল, এমন সময় রূপা ঘুমো চোখে বেরিয়ে এলো। আপা। মায়া সেদিকে তাকিয়ে হেসে বলল, ঘুম ভাঙলো অবশেষে? রূপা হাই তুলতে তুলতে বলল, আজ খুব ঘুম পাচ্ছিল, অনেকক্ষণ ঘুমিয়েছি। স্কুলে যাবি না?
না, আজকে স্কুল ছুটি। মায়া একটু মজা করে বলল। তাই বলে এত ঘুমাবি? রূপা হেসে বলল। তারপর হঠাৎ একটু রহস্যময় ভঙ্গিতে বলল, আপা একটা কথা বলি, শুনবি? কি? তোমার বিয়ে নাকি ঠিক হয়েছে? মায়ের হাতের ঝাড়ুটা হঠাৎ থেমে গেল। সে একটু অপ্রস্তুত হয়ে গেল। অস্বস্তি লুকাতে একটু এদিক ওদিক তাকে মৃদু স্বরে বলল, কে বলেছে তোকে? রূপা হাসতে হাসতে চোখে মুখে দুষ্টুমি ভাব এনে বলে, মা বলেছে আমাকে। মায়া বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। গতকাল বিকেলে তার মা সত্যি তাকে সে খবরটা দিয়েছিল, হঠাৎ করে, কোনো প্রস্তুতি ছাড়াই। সেদিন বিকেলে মায়া উঠোনে বসে সবজি কাটছিল। মা এসে পাশে বসল। কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, মায়া, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ মা, বলো কি? মা একটু থেমে ধীরে বলল, তোর জন্য একটা সম্বন্ধ এসেছে। মায়া অবাক হয়ে তাকিয়ে বলল, সম্বন্ধ? হ্যাঁ। কার? শহরের একটা ছেলে। মায়ের হাত থেমে গেছে ইতিমধ্যে। শহরে? মা মাথা নাড়লেন। খুব ভালো ছেলে, চাকরি করে বড় একটা অফিসে। মায়া কিছুক্ষণ চুপ করেছিল। তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল, ভয়, লজ্জা আর একটু অজানা কৌতূহল। কিছুক্ষণ পর সে ধীরে বলল, ছেলেটা কেমন? মা মৃদু হেসে বলল, শুনেছি খুব ভদ্র আর শান্ত ছিল। মায়া আর কিছু বলেনি। সে শুধু নিচের দিকে তাকিয়েছিল, কারণ এই প্রথম তার জীবনে বিয়ের কথা সত্যি হয়ে উঠেছিল। রূপার ডাকে মায়া আবার বাস্তবে ফিরে এলো। রূপা কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আপা, বলো না ছেলেটা দেখতে কেমন? মায়া একটু লজ্জা পেয়ে বলল, আমি কি করে জানবো? তুই তুমি কি দেখোনি? না। রূপা অবাক হয়ে চোখ বড় বড় করে বলল, তাহলে তুমি তাকে বিয়ে করবে কিভাবে? মায়া একটু হেসে ফেলল, সবাই যেমন করে। রূপা আবার বলল, তুমি কি শহরে চলে যাবে তাহলে? মায়া কিছুক্ষণ চুপ করে রইল। তখন তার চোখ হঠাৎ উঠোনের চারপাশে ঘুরে গেল। এই বাড়ি, এই কাজগুলো, এই মাটির রাস্তা, এই গ্রাম, সবকিছু ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে তার বুকেরটা হালকা ভারী হয়ে গেল। সে ধীরে বলল, হয়তো। রূপা হঠাৎ জড়িয়ে ধরলো তাকে। এরপর কান্না জড়িত কণ্ঠে বলল, তুমি চলে গেলে আমি একদম একা হয়ে যাবো আপা। মায়া তার মাথায় হাত বুলিয়ে দিল, আদুরে স্বরে বলল, আমি তো মাঝে মধ্যে আসবো পাগলি। রূপা মুখ ফুলিয়ে বলল, তবুও। মায়া আর কিছু বলল না। তার নিজের মনেও একটা অদ্ভুত শূন্যতা তৈরি হচ্ছিল। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মায়া অন্যক্ষণ জানলার পাশে বসেছিল। বাইরের পূর্ণিমার চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে পুরো গ্রামটা। মায়া ধীরে আকাশের দিকে তাকালেও তার সামনে একটা অজানা ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। একজন অচেনা মানুষ। এটা একটা অচেনা শহর, একটা নতুন জীবন। তার বুকের ভেতর একটু ভয় হচ্ছিল, কিন্তু সেই ভয়ের মাঝেও কোথাও একটা ছোট্ট আশা জন্ম নিচ্ছিল। সে আকাশের দিকে খুব শান্ত করে বলল, যে মানুষটার সাথে আমার বিয়ে হবে সে যেন ভালো মানুষ হয়। তারপর ধীরে চোখ বন্ধ করলো। আর অনেক দূরে এই শহরে তখন শাহির ও জানলার পাশে দাঁড়িয়ে একই আকাশের দিকে তাকিয়ে আছে। দুজনের মানুষ, দুজন আলাদা জগৎ, কিন্তু তাদের গল্প ধীরে ধীরে এক হয়ে যেতে চলেছে। শুক্রবার সকালে শহরের আকাশটা আজ অদ্ভুত পরিষ্কার। নীল আকাশে হালকা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। রাস্তায় তেমন ভিড় নেই। ছুটির দিনে শহর যেন একটু ধীর গতিতে হাঁটে। শাহির বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ চা খাচ্ছিল। তার সামনে টেবিলে পড়ে আছে গাড়ির চাবি। আজ তাকে গ্রামে যেতে হবে, একটা মেয়ে দেখতে। এই ব্যাপারটা এখনো তার কাছে পুরোপুরি স্বাভাবিক লাগছে না, কারণ সে বিয়ে নিয়ে তখনও তেমন কিছু ভাবেনি। তার জীবনটা এতদিন শুধু কাজ আর দায়িত্বের মধ্যে কেটে গেছে। আর তার ভাবনার মাঝে ভেতর থেকে তার মা বেরিয়ে এলেন। শাহির, তুই কি রেডি হয়েছিস বাবা? শাহির ধীরে বলল, হ্যাঁ মা, আমি রেডি। মা একটু হেসে বলল, চল তাহলে, গাড়ি বের করতে হবে। শাহিদ চুপচাপ মাথা নেড়ে মায়ের সাথে সাথে বেরিয়ে আসে। তার মানে মনে কেমন অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছে। একটা অচেনা মেয়েকে দেখতে যাওয়া, এই ব্যাপারটা তার স্বাভাবিক সাথে ঠিক মানায় না। কিন্তু মায়ের মুখের আনন্দটা দেখে সে আর কিছু বলল না। ২ ঘন্টা পর শহরের রাস্তা ছেড়ে গাড়িটা এখন গ্রামের পথে ঢুকেছে। চারিদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে সরু রাস্তা, বাতাসে মাটির গন্ধ। মা জানলার দিকে বাইরে তাকিয়ে বললেন, ইস, আজকে কতদিন পর গ্রামে এলাম। সাহেব কিছু বলল না। সে শুধু সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছিল। গ্রামের এই পরিবেশটা তার কাছে খুব অপরিচিত। শহরের ব্যস্ততা, উঁচু বিল্ডিং, এসবের মাঝেই তার জীবন কেটেছে। কিছুক্ষণ কেটে যায় নীরবতা। এরপর একটা বাড়ির দিকে আঙুল দেখিয়ে মা বললেন, এই যে দেখ শাহির, ওটা এই বাড়িটা।
শাহেদ তাকিয়ে দেখে সামনে একটা টিনের ছাউনি দেওয়া বাড়ি, সামনে বড় একটা আম গাছ। গাড়ি থামতেই বাড়ির ভেতর থেকে কয়েকজন মানুষ বেরিয়ে এলো। মা মায়ের বাবা মা আর এক কয়েকজন আত্মীয়। সে গাড়ি থেকে নামলেন। মায়ের বাবা মা হাসি মুখে এগিয়ে এলো। আসসালাম আলাইকুম। শাহির ভদ্রভাবে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। তারপর কুশলাদি বিনিময় করে তাদের ভেতরে নিয়ে যাওয়া হলো। ঘরটা খুব সাধারণ, মাটির দেয়াল, কাঠের আলমারি, পুরোনো সোফা। ঠিক ঘরটা খুব পরিষ্কার আর গোছানো। সবাই বসে গল্প করছে, শাহি চুপচাপ বসে আছে। মাঝে মাঝে শাহি লক্ষ্য করছিল ঘরের ভেতরে দরজার আড়াল থেকে কেউ যেন উকি দিচ্ছে, হয়তো মেয়েটা হবে। এর কিছুক্ষণ পরে মায়ার মা ভেতরে চলে গেলেন। ঘরের ভেতরে মায়া বিছানার এক পাশে বসে আছে, তার বুকটা খুব জোরে ধক করছে। মা এসে বলল, চল মা, ওরা এসে গেছে। মায়ের গলা শুকিয়ে গেল। সে শুকনো ঢোক গিলল, বলল, এখনই? হ্যাঁ। মায়ে ধীরে উঠে দাঁড়ালো। আজ সে আলকা নীল একটা শাড়ি পরেছে, চুলগুলো পেছনে খোপা করা। তার হাত দুটো তিরতির কাঁপছিল। মা তার কাঁধে হাত রাখলেন, আদুরে সুরে বললেন, ভয় পাচ্ছিস মা? মায়া আস্তে করে বলল, একটু। মা মৃদু হেসে বলল, ভয়ের কিছু নেই, চল। ড্রয়িং রুমে তখনও গল্প চলছে। এর মধ্যে দরজার পাশে হঠাৎ নরম পায়ের শব্দ হলো। সবাই একটু চুপ হয়ে গেল। মায়া ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার চোখে নিচের দিকে স্থির। সে সবাইকে সালাম দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মা তাকে সোফার এক পাশে বসিয়ে দিল। শাহির মনে মনে সালামের জবাব দিয়ে প্রথমবার মায়ের দিকে তাকালো। আর কয়েক সেকেন্ডের জন্য তার দৃষ্টি স্থির হয়ে গেল। মেয়েটা খুব সাজানো নয়, কোনো ভারী মেকআপ নেই, কিন্তু তার মুখে একটা অদ্ভুত শান্তি আছে। বড় বড় চোখ, নরম স্নিগ্ধ মুখ, আর লজ্জায় নিচু করে থাকা দৃষ্টি। অন্যদিকে মায়া একবার খুব ধীরে চোখ তুলে তাকালো। সেই মুহূর্তে তাদের দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য মিলল। তারপরে মায়া আবার সাথে সাথে চোখ নামিয়ে ফেলল। শাহিন নিজের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি টের পেল। এই মেয়েটা ঠিক শহরের মেয়েদের মতো নয়, খুবই সরল, খুবই শান্ত। কিছুক্ষণ পর সাহেলের মা বললেন, তোরা একটু আলাদা করে কথা বল, একে অপরের কাছ থেকে কিছু জানার থাকলে জানতে পার। মায়া আর শাহের উঠোনে গিয়ে দাঁড়ালো। দুজনেই চুপ। বাতাসে আম গাছের পাতা দুলছে, দূরে পাখির ডাক। শাহের প্রথম কথা বলল, আপনার নাম কি মায়া? মায়া ধীরে মাথা নেড়ে বলল, জি। তার গলার স্বরটা খুবই নরম। শাহের আবার বলল, আপনি পড়াশোনা করছেন? জি, কলেজ পর্যন্ত পড়েছি। তারপর আর পড়া হয়নি, বাড়িতেই থাকি। আবার নীরবতা নেমে এলো। কয়েক মিনিট পর মায়া খুব শান্ত স্বরে বলল, আপনি শহরে থাকেন? হ্যাঁ। মায়া মাথা নাড়ল। তার মনে হচ্ছিল এই মানুষটা খুব গম্ভীর, তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা। কিছুক্ষণ ধরে শাহিদ বলল, আপনি কি শহরে থাকতে পারবেন? মায়া একটু ভেবে বলল, চেষ্টা করব। মায়ের এই সরল উত্তরে শাহিদ একটু অবাক হলো। কোনো বড় বড় কথা নয়, শুধু একটা ছোট্ট বাক্য, চেষ্টা করব। কিন্তু শাহিরের মনে হলো এই মেয়েটা এই কঠিন দুনিয়ার সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। এরপর কেউ কিছু বলল না। জানের আবার চুপ হয়ে গেল। এখন এই প্রথম দেখা, এই প্রথম কথা, তবু কোথাও যেন তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে গেল। দূরে দাঁড়িয়ে মায়ের ছোট্ট বোন রূপা সব দেখছিল। সে দৌড়ে ভেতরে গিয়ে মাকে বলল, মামা, আপা আর ওই ভাইয়ের কথা বলছে। রূপার কথা শুনে মা হেসে বলে। অন্যদিকে উঠানে দাঁড়িয়ে থাকা দুই অচেনা মানুষ বুঝতেই পারলো না তাদের জীবনের গল্প ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে।